হ্যালো 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 চেক, হ্যালো চেক, 1 2 3, হ্যালো চেক, হ্যালো চেক। নমস্কার, আমি দেবাশিস রায়। টলিউড আর বলিউড দু জায়গাতেই তো তোমার কাজের একটা ব্যাপ্তি হলো। এবার ব্যাপারটা যেটা হচ্ছে যে খাকির পরে তোমার জীবন কেমন। অলসো আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে খাকি করার সময় একটা দুর্ঘটনা তুমি সম্মুখীন হয়েছিলে, যেটা নিয়ে পত্রপত্রিকায় বিস্তর লেখালেখি হয়েছিল। এবার সেইটা সম্পর্কে যদি কিছু বলো। দেখো, আফটার খাকি আমি প্রথমেই বলে রাখি যে খাকিতে আমি খুবই সামান্য এবং খুবই স্বল্প সময়ের জন্য ছিলাম। তার পেছনে একটা খুব বড় কারণ হচ্ছে আমার একটা দুর্ঘটনা। এটা অনেকেই জানে এখন, বিকজ এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, অনেক মানুষ বলেছেন যে আমার 2024-এ একটা বার্ন ইঞ্জুরি হয় এবং প্রায় আমার শরীরের অধিকাংশটা পুড়ে যায় এবং সেটা সেকেন্ড ডিগ্রি বার্ন হয়। আমি জাস্ট আমার আমার খাকির প্রথম শ্যুটের পরে আমি যখন বম্বে থেকে ফিরি বাড়িতে, তখন সেটা আমার খুবই কাশি হয়েছিল এবং আমি যখন পেপার নিতে যাই তখন গরম জল পড়ে যায় এবং সেই অবস্থাতে আমি শ্যুট করি। থ্যাঙ্কফুলি আমার দুজন মানুষ যাদের জন্য এই যে ডাক্তারদের নিয়ে কথা বলা হচ্ছে, যে লোকেরা বলছে যে ডাক্তাররা ভগবান, ডাক্তাররা যে সত্যি ঈশ্বর, তো সেইটার সব থেকে বড় একটা এক্সাম্পল, একটা উদাহরণ হচ্ছে আমি। আমার মনে হয় যে প্রথম দিনকে আমার গায়ে গরম জল পড়েছিল এবং সেখানে কাতরাচ্ছিলাম যখন, আমার প্রথম শব্দ ছিল আমাকে যখন যে ভদ্রমহিলা আমার ড্রেসিং করতেছেন, এক নম্বর হচ্ছেন দেবাশিস মোদক, যার ট্রিটমেন্টের আন্ডারে আমি ছিলাম। আর একজন হচ্ছেন সবিতা রায়, যিনি আমার নার্স ছিলেন। আর একজন মানুষ আমাকে হেল্প করেছেন, ওর নাম হচ্ছে দেবাশিস গো, অর্থোপেডিক হাসপাতালের, যিনি এখন অল ইন অল এইচওডি আর কি। তো তার এনাদের তত্ত্বাবধানে আমি ছিলাম আর কি, বা আমার চিকিৎসা চলছিল। তো আমার মনে হচ্ছে আমাকে যখন আমাকে ড্রেসিং করা হয়, আমার চামড়াগুলো কাছে দিয়ে কেটে কেটে, এবং সেটা একটা আমি ডোন্ট রিমেম্বার দিস, আমি চাই না যে আমার কোনো পরম শত্রু বা কারোরও এই জিনিসটা হোক, সেটা অত্যন্ত বেদনাদায়ক। সেই মুহূর্তে আমি বলেছিলাম যে খাকিটা করতে পারি, বিকজ এই আমার মনে হচ্ছে বোধহয় যে আমি খাকি আমার প্রথম বম্বের প্রজেক্ট না, এর আগেও আমি কাজ করেছি, মাস্ক করেছি। হ্যাঁ, বিজেন্দ্র কালাজির সঙ্গে মাস্ক করেছি, মালিকা শেরাবাতের সাথে নাকাব করেছি, সৌমিক সেনের যে প্রজেক্টটা, যিনি মহালয়া করেছেন এবং পরবর্তীকালে যিনি জুবিলির মতো একটা ওয়েব সিরিজ ক্রিয়েট করে লিখেওছেন পর্যন্ত, জুবিলি সৌমিকদার কো রাইটার। তো তার আগে আমি আরেকটা করেছি মাফিয়া, বিশ্বা দাশগুপ্তের সাথে জি5-এ। তো আমার মনে হয় খাকি হচ্ছে আমার কাছে 4 নম্বর প্রজেক্ট, কিন্তু খাকি আমি বুঝতে পেরে গেছিলাম যে ইটস আ বিগ ব্রেক ফর মি। আবার আমার কাছে খাকি হতে পারে বাংলার বাচ্চা শ্বশুর আর কি, যেটা হতে পারে আর কিছু, সেটা প্রথম কথা নেটফ্লিক্স। আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রোডাকশন হাউসটার সাথে আমি কাজ করছি, দ্যাট ইজ এ ভেরি ফেমাস প্রোডাকশন হাউস ইন বলিউড, নীরজ পান্ডে। আমার এই জিনিসটার সাথে খুব ছিল। আর যে ভদ্রলোক, এটা ডিরেক্টর দেবাত্মাদা, হু ইজ অলসো ভেরি ক্লোজ টু মি, যাকে আমি চিনি লাস্ট 7-8 বছর ধরে, হয়তো তারও বেশি, 9 বছর ধরে। তো সেটার জন্য আমার কাছে ছিল যে সেই বাচ্চা শ্বশুরের সময় যে কথা আমি বলেছিলাম, আমাকে মাথাটা ঢোকাতে হবে, দিস ইজ মাই এন্ট্রান্স টু বলিউড ইন্ডাস্ট্রি। তো সেই জন্য আমার খাকি করা, আমি জেনেই গেছিলাম ইটস সেকেন্ডারি কাস্ট, কিন্তু তারপরেও আমার অনেকটা আরো যতটা আমাকে দেখা গেছে সিনে আরো হয়তো বেশি দেখা যেত। তার কারণ আমি বিগত 5-6 দিন আমি শুট করতে পারিনি, তার কারণ আমার এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিল। আমি যদি সেই মুহূর্তে যদি উঠে আমি করতাম শুটিং, তাহলে আমার শরীরের পক্ষে সেটা খুবই ক্ষতিকারক হয়ে যেত। এবং সেইটা পোস্ট বার্ন যে ইঞ্জুরি গুলো হয়, সেগুলো হয়তো আরো বেশি করে এফেক্ট করতো। আমার মনে আছে আমার 7 দিন প্রায় আমি বেড রেস্টে ছিলাম। 8 দিনের দিন আমি যখন উঠে নিজের মনের জোরে যখন খাকি শুট করতে গেলাম, আমার মনে হচ্ছে এখন খাকি অনেকেই দেখেছেন। আমরা যেদিনকে শুট করছিলাম সেদিনকেই বাঘাদার মায়ের দৃশ্যটা শুটিং হচ্ছিল, এবং যেখানে সাগর আর রঞ্জিত এসছে, বরুণ রয় এসছেন, এবং আমরা সবাই দাঁড়িয়ে আছি, আমরা সবাই একটা দুঃখিত ভাবে। তো ওই সিনটা করতে করতে, এবং যেখানে বাঘাদা রঞ্জিতকে থাপ্পড় মারছে, ঠিক আছে, যখন একটা টেনে বলছে যে কুত্তার বা কুকুর টুকুর বলছে, বা তাকে স্ল্যাংস দিয়ে বলছে যে তুনে লায়া থা না ইসকো, তুনে লায়া থা না ইসকো। আমি বলেছিলাম যে কুকুরের জাত কোনদিন শুধরাবে না, এ সালা দেহাতি ক্যা করেগা, ইধার দেখ ইধার দেখ। ওই সিনটার সময় আমার শরীর আরো বেশি ডিটোরিয়েট করে, আমার হাতে ফোসকা পড়ে যায়, আমার শরীরে পুরো ঘামে মাথা ব্যথা করে। তো দেবাত্মাদা আমাকে ডাকে, দেবাত্মাদা ডেকে, উনি যখন আমাকে ডেকেছেন আমি তখনই বুঝে গেছিলাম মাই জার্নি ইজ ওভার, খাকির চ্যাপ্টার ক্লোজ। এই সিরিজের জন্য আমাকে আর দে উইল নট কন্টিনিউ মি। দেবাত্মাদা যেটা ডেকে আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন, উই অল স্যালিউট ইউ, বিকজ এতটা একটা বড় দুর্ঘটনার পরেও আমরা তোমাকে দেখতে পেয়েছি, তুমি এসছো,
we are seriously we are extremely honored by your attitude, this positive attitude. But একটাই কথা বলবো Devashish, that you should look after your health. We will meet, of course, somehow or someday. But for now, you take rest. You go to your home and তুমি রেস্ট করো, এবং আমার মনে হয় বোধহয় যে তোমার রেস্ট নেওয়া উচিত। এইটা আমি বম্বেকে চিনি, এই ফার্স্ট টাইম আমি বম্বেকে চিনলাম। দে আর প্রফেশনাল, বাট দে অলওয়েজ হ্যাভ আ রেসপেক্ট ফর অ্যান আর্টিস্ট। আমাদের কলকাতায় সেটা হয় না, আমি সেটা বলছি না, সেটাও হয়, কলকাতাতেও হয় এটা, কিন্তু আমি জানি না, মানে যেহেতু আমরা খুব কম পরিসরে শুট করি, আজকে খাঁকি আমরা শুট করেছি, মানে খাঁকির অল টোটাল নাম্বার অফ ডেজ আমরা শুট করেছি 150 দিন বা 140 দিন এরকম, যেটা অভাবনীয় ব্যাপার। কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হইচইতে একটা ওয়েব সিরিজ শুট করতে মিনিমাম আমরা 15 থেকে 20 ডেজ নিই, মানে তার হাফেরও কম দিন। সেখানে একদিনে আমরা প্রায় 20টা করে 15টা করে সিন করতে হয়। আমি শুনেছি, আমি বাংলা ওয়েব সিরিজ খুব একটা করিনি, মানে আমি জানি না, হয়তো আমি ফিট না ওয়েব সিরিজ বা কোনো চরিত্র। আমি খুব লাস্ট যে ওয়েব সিরিজটা আমি করেছি সেটার নাম হচ্ছে বন্যপ্রেমের গল্প, এবং সেটা অনেক দিন আগেকার 2019-এ শুট। সেটা বন্যপ্রেমের গল্প, খুবই সামান্য একটা সিন, তো সেটা তো আমি যেটা শুনেছি এখানে খুবই মানে তাড়াতাড়ি সংসারে শুটিংটা হয়। তো সেই কারণে আমার মনে হয় এখানে থাকলে আমি জানি না কতটা কে কি করতো বা কতটা আমাকে অ্যালাউ করতো, কিন্তু প্রত্যেক দিন, মানে তারপরেও যে 7টা দিন আমি বাড়িতে শুয়েছি, মানে আমার প্রত্যেকটা দিন আমাকে কিন্তু ফ্লোর ডেকেছে। মানে আমার মনে হচ্ছে যে আমি কতক্ষণে গিয়ে আমি আবার পৌঁছবো, রোল ক্যামেরা অ্যাকশন কাট শুনবো। তখন আমি ছিলাম শুয়ে, কিন্তু আমার মন সারাক্ষণ ওখানে ছিল, ইন দ্যাট পার্টিকুলার ফ্লোর, যে আবার আমাকে ফিরে যেতে হবে। সো আই এম ইনডেপ্টেড টু ডক্টর দেবাশিস মোদক, টু সবিতা রয়, অ্যান্ড অফকোর্স দেবাশিস গুহ, যে এনারা আমাকে মানে বিরাটভাবে মানে আমাকে সাহায্য করে, আমাকে ক্রমশ, আমার মনে আছে দেবাশিস গুহ ইজ ভেরি ক্লোজ টু মাই ফাদার, এবং উনি প্রত্যেক দিন অর্থোপেডিক হসপিটালের তিনি সিএমএস, চিফ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট অফিসার যাকে বলা হয়, তো উনি প্রত্যেক দিন স্যালাইন পাঠাতেন, টেপ পাঠাতেন, এবং সেগুলো দিয়ে সবিতা রয়, হু ইজ মাই যিনি আমার নার্স, উনি আমার চামড়া কেটে কেটে সেগুলোকে লাগিয়ে, আমার শরীরের উপর মলমগুলোকে লাগিয়ে আমাকে ড্রেসিং করানো হতো। তারপরে আমার যে জিনিসগুলো বেরোতো সেগুলোকে ওয়াশ করে, ইটস আ ভেরি পেইনফুল। এবং ডক্টর দেবাশিস মোদক, যিনি ক্রমশ মানে অ্যান্টিবায়োটিক্স দিয়ে, ইঞ্জেকশন দিয়ে, নিজের পরামর্শ দিয়ে আমাকে একটু একটু করে, ভাবা যায় না যে আমি 14 দিনে শুট করতে পেরেছি। এবং আমি যেদিনকে যাই, আবার যেদিনকে যাই, আমার মনে হচ্ছিল আমি আজকেই ফিরে আসি, কিন্তু না, আমার মনে জেদ ছিল যে আই হ্যাভ টু কন্টিনিউ দিস প্রজেক্ট। আমি যেদিনকে আবার ফেরত যাই, সেদিনকে আমরা শুট করছিলাম হচ্ছে সাগর ভোটে দাঁড়িয়েছে, এবং ওই পার্টিকুলার সিনটা যেখানে জিৎদা সাগরকে ধরতে আসছে, বাট মিমো ফোন করে জিৎকে বলছে দ্যাট যে আমাদের কাছে যে সাসপেক্টটা ছিল বা যে প্রুফটা ছিল সে মারা গেছে আর কি। সো ওই সিনটা শুট করছে, এবং ওখানে বিরাট একটা ক্রাউড, ওর মধ্যে আমাকে নাচতে হচ্ছে, এবং তার মধ্যে আমাকে আর একটা জিনিস কেয়ারফুলি রাখতে হচ্ছে যে আমার পেটে যেন ঘুষি না লাগে, তার কারণ আমার এখান থেকে এতটা সম্পূর্ণটা পুরোটা ব্যান্ডেজ করা ছিল। এবং আমি এই অবস্থায় শুট করেছি প্রায় 10 দিন, প্রায় 11 দিন। তার দীঘা স্কেডিউলে আমাদের যখন একটা বিক্ষোভ, যারা দেখেছে কাকি তারা জানবে যে একটা শুটিং সিকোয়েন্স আছে যেখানে জিদ্দা এসে আমাদেরকে ধরে ফেলছে, এবং আমি বোম মারছি, বোম মেরে ফেলে দিচ্ছি, ঠিক আছে, মানে বোম ফেলছে এবং তারপরে আমাকে গুলি মারছে, তারপরে মরে যাচ্ছি। তো সেই সিনটাও সেই সিনটা আমাকে গুলি কিভাবে মারা হবে সেটা নিয়ে খুবই চিন্তিত ছিলেন আমাদের আব্বাস আলী মুঘল স্যার, যিনি আমাদের মানে বলিউডের অন্যতম সেরা একজন ফাইট মাস্টার। মানে আই এম ভেরি প্লিজ টু ওয়ার্ক উইথ হিম। মানে আমি বলছি, মানে অনেকের সাথেই আমাদের কাজ হয়, কিন্তু এরকম কিছু কিছু মানুষ তাদের নিজেদের জীবনের ছাপ ফেলে যান, যেগুলো আমরা কাজ করার পরেও সেই মানুষটাকে মনে করি। উনি আমার কাছে আসেন, উনি আমার কাছে এসে একটাই কথা জিজ্ঞাসা করেন, তু कैसे कर पाएगा, तू मुझे बता, तू पानी में कूद सकेगा? नहीं सर, क्योंकि मेरे यहाँ पे ऐसे ऐसे घाव है, अगर मैं पानी में कूदूंगा तो पानी का जो
पानी का जो ये है उसमें सॉल्ट है, तो मेरे स्किन पर घाव और भी बढ़ सकता है, तो कैसे करेगा? तुझे केबिल में लटका दूं? हाँ सर कोई बात नहीं। नहीं चल तुझे ऐसे मार के मैं फेंक देता हूं। नहीं सर मुझे कुछ करना है, आई टोल्ड हिम कि मुझे कुछ करना है। चल तू ऐसे करके कर पाएगा, तू बॉम्ब फेंक पाएगा और तुझे गोली मारेगा, तू यहाँ पे पड़ेगा। एकदम दुखाना বড় বড় মানে যেগুলোকে বলা হয় সেফটি 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 ব্যাগ বা সেফটি বোর্ড যেগুলোকে আমরা বলি, সেগুলো সামনে চলে আসে এবং তার উপরে আমি পড়বো। তো আমার মনে আছে ফার্স্ট টেকটা আমি একটু নার্ভাস ছিলাম, সেকেন্ড টেকটা ইট ওয়াজ নাইস, থার্ড টেক ইট ওয়াজ ওকে এন্ড আই গট আ ফ্লোর ক্ল্যাপ। আমাকে এসে উনি জড়িয়ে ধরলেন এবং বললেন বহুত বড়িয়া। So this is an achievement. I'm getting it from one of the finest action choreographer of our Indian film industry. Nationally acclaimed একজন ফাইট কোরিওগ্রাফার, যিনি রেসের মতন ছবি করেছেন, ক্রিসের মতন ছবি করেছেন, যিনি শাহরুখ খানের সাথে বাজিগার করেছেন, যিনি শাহরুখ খানের সাথে আরো অনেক মানে নাম করা ছবি, যদি এখন আমি উইকিপিডিয়ায় যদি আব্বাস আলী মুঘল বলে নামটা লিখি তাহলে এত ছবি আসবে যেগুলো আমরা দেখেছি। তো আমার মনে হয় বোধহয় যে এই কথাটা উনি বললেন, যে আমাকে এসে জিজ্ঞাসা করলেন কি তু कैसे कर पाएगा तू बेटा, तू बोल। am I extremely newcomer, am I green horn in this industry? আমি জানি না, মানে উনি হয়তো দূর দূর থেকে অপরাজিতর নামটাও শোনেননি, উনি হয়তো পারিয়া দেখেন উনি মানে জানেনই না সেটা, বাট আমি তার কাছে একটা নতুন, মানে সে শুধুমাত্র আমাকে বলছে আমার এই উইল পাওয়ারটা দেখে, যে আমি এতটা উইন্ডেড বা ইনজিওর্ড হওয়ার পরেও আমি এতটা করেছি। এবং আরেকটা জিনিস যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যে প্রত্যেকটা দিন ওনাদের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল গরিমা ধীর বলে, শি কল মি আপ, শি रैंग मी एंड शी सेड कि आप जितना देर तक कर पाओगे आप मेरे को बताओ, उतनी ही देर हम लोग आपको रखेंगे, उससे ज्यादा अगर आपकी जो हालत है अगर वो डिटोरिएट होना चालू किया तो आप मुझे तुरंत बोलो कि मैं अभी कर नहीं पाऊंगा, तो आप वी विल रिलीज यू। আমি একটা কথা বলি, আমাদের একটা সিন ছিল যেখানে দুটো ছেলেকে, একদম ফার্স্ট এপিসোডে তুমি দেখতে পাবে যে ফার্স্ট এপিসোডে একটা ছেলেকে, দুটো ছেলেকে, একটা মোটা করে একটা ছেলে কুলফি বলে, আর একটা ছেলে যাকে ঝুলিয়ে, যেটা দিয়ে আর কি পুরো ইনসিডেন্টটা শুরু হয়, যে ফুটবল মারা হচ্ছে। তো ওই পার্টিকুলার সিনেমা আমার থাকার কথা ছিল, কিন্তু আমার সেদিনকে রাত্রিবেলা শরীর ডেটোরিয়েট করে। তার আগে আমরা এই ফুটবল ম্যাচের সিকোয়েন্সটা শুট করেছি, মানে যেখানে আমি আর মানিক বসে কমেন্ট্রি করছি, সেখানে বলছি মানিক দা খেলা কিন্তু জমে গেছে, দুটো টিম একদম জান প্রাণ দিয়ে খেলছে, যেখানে বাদল গোল করছে না নেক্সট ডে বাদল গট কিট। তো লাইক ওইটা আমরা রাত্রিবেলা শুট করার পর ওইটাতে গরম যত হতো তত আমার শরীরে একটা আঘাত পড়তো। তো এইটা আমি বলবো যে আমি মানে আমাকে বম্বের দিকে বেশি টানে, মানে আই হ্যাভ আ ডিফারেন্ট রেসপেক্ট ফর বম্বে ইন্ডাস্ট্রি। যদিও আমি খুব কম কাজ করেছি, সবে হয়তো শুরু করেছি, কিন্তু আবার অন্য দিক থেকে তোমার যে প্রশ্ন যে দুটো ইন্ডাস্ট্রি, আমি কোনোদিনও কখনো জীবনে কোনোদিন আমি কলকাতা ইন্ডাস্ট্রিকে আমি কোনোদিনও না বলতে পারবো না, বা ত্যাগ করতে পারবো না, বা রিফিউজ করতে পারবো না, বিকজ দিস ইন্ডাস্ট্রি হ্যাজ গিভেন মি অ্যান অপরাজিত আ পারিয়া, যার জন্য তুমি আজকে আমার ইন্টারভিউটা নিচ্ছ, যার জন্য আমার এই যে ওয়ালটা সে ওয়ালটা ভরাট, বা এই যে কিছু সংখ্যক পুরস্কার আমি পেয়েছি, বা গেস্টের জন্য আমাকে লোকে ফিতে কাটার জন্য নিয়ে যায় পুজোর সময়, বা কিছু বলবার জন্য রক্তদান শিবির, ব্লা 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 ব্লা। সো এইগুলো আমাকে দিয়েছে আমার ইন্ডাস্ট্রি। তো দেখো আমি কোনো ইন্ডাস্ট্রিকেই ছোট করবো না, কোনো ইন্ডাস্ট্রিকেই বড় করবো না, আমাদের কাছে পয়সা কম তাই আমরা শুটিংটাকে আরো অনেক কমিয়ে দিচ্ছে, কিন্তু আমার কাছে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কাছে কি সত্যিই পয়সা কম? আমরা কি সত্যি পারি না যে আমাদের নাম্বার অফ ফিল্মস, যে এত বছরে একটা বছরে 24টা ছবি করতে হবে, এই মাথার দিব্যি তো কেউ কোনোদিন দেয়নি। একটা বছরে যদি আমরা 12টা ছবি করি এবং একটা ছবিকে যদি আমরা একটু বেশি সময় দিই বা আরেকটু বেশি সময় দিই, মানে যেখানে আমরা 10-12 দিন শুট করছি, আজকে একটা বাংলা ছবি কমতে 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 12 দিনে এসে দাঁড়িয়েছে, যেটা একটা ডিরেক্টরের কাছে ইম্পসিবল। তুমি কি দেখবে? একজন সিনেমাটোগ্রাফার, সে লাইট করতেই তো তার 1 ঘন্টা লাগবে একটা ভালো সিনে, একটা সিনেমাটোগ্রাফারের লাইট করতেই তার 1 ঘন্টা লাগবে। যে গ্রাফার, যে লাইট করে, বা ধরো যে ডিরেক্টর, তার একটা ফ্রেম পছন্দ হচ্ছে না, সে ধরো একটা ক্যামেরা অ্যাঙ্গেল বসানোর পরে তাকে পুরো জিনিসটা ঘোরাতে হবে, ঘুরিয়ে তার এই জায়গাটা ভালো লাগছে না, সে অন্য একটা ফ্রেম হচ্ছে, তার কাছে সে অপশনটা নেই, তাকে ফ্লোরে ভেবেই যেতে হচ্ছে যে সে এই অ্যাঙ্গেল দিয়ে নেবে। মানে ধরো আজকের দিনে এরকম এসে দাঁড়িয়েছে যে একটা শট মানেই একটা গোটা মাস্টার, তারপরে দুটো সিএস কেটে নাও, ব্যাস এটা হয়ে গেল। বাট একটা ডিরেক্টর বা একটা সিনেমাটোগ্রাফার বা একটা অ্যাকশন কোরিওগ্রাফার, সে যখনই এই অস্তিত্বের বাইরে গিয়ে শুট করতে চাইবে,
তখনই তার সময়টা লাগবে, যেটা নেই, তার কারণ খুবই অল্প সময়। এইটাতে আমার একটু মনে হয় বোধহয় যে যদি আমরা যদি আরেকটু সময় দিই, যেমন আমি মনে করি যে আমি রিসেন্টলি যে দুটো ছবি করেছি, এবং আমি অত্যন্ত থ্যাঙ্কফুল ঈশ্বরের কাছে যে আমি আমার কি বলবো, আমার পেরেন্টসের কাছে তারা আমাকে আশীর্বাদ করেন, সে কারণে আমি তথাগতদা যে ছবিটা রিসেন্টলি করলেন রাস বলে, সেই ছবিটি আমরা মিনিমাম 18 দিনে শুট করেছি। আজকে যদি এই ছবিটা যদি বম্বেতে হতো, মিনিমাম এই ছবিটা 90 ডেজ শুট হতো। হ্যাটস অফ টু হিজ ক্রিয়েটিভিটি লেভেল, হ্যাটস অফ টু হিজ টেকনিশিয়ানস, অথবা আমাদের যে সিনেমাটোগ্রাফার ছিল উত্তরণ দিয়ে একটা গান মানে দুটো গান আমরা একদিনে শুট করেছি, যেটা ইম্পসিবল, যেটা বম্বে ভাবতে পারবে না। তার মানেটা কি? This proves that we have that quality of technicians. We have that quality of artists to deliver the performance. But we don't have the platform. We don't have the budget. We don't have the funds actually. But আমাদের কাছে কিন্তু সেটা আছে, মানে নেই সেটা না। ভুলে গেলে চলবে না, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একটা নায়ক দিয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি কিন্তু একটা পথের পাঁচালী দিয়েছে, যেটা এখনো পর্যন্ত হয়তো এই মুহূর্তে বসে আমি যখন ইন্টারভিউ দিচ্ছি, হয়তো মার্টিন স্করসেসি তার ছেলেমেয়েদের নিয়ে দেখছেন, হয়তো ক্রিস্টোফার নোলান কোনো একটা জায়গায় স্পিচ দিতে গিয়ে একবার সত্যজিৎ রায়ের চারুলতা অথবা পথের পাঁচালীর কথা একবার বলে সে নিজেকে একটু স্ট্রং ভাববে। সেটা কিন্তু বাঙালি, সেটা কিন্তু এই ইন্ডাস্ট্রি দিয়েছে, সেটা কিন্তু বলিউড বা সোকল আলু অর্জুনের ইন্ডাস্ট্রি দেয়নি। আমরা সেই ল্যান্ডমার্কটা সেট করেছি। আজকে অনুরাগ কাশ্যপের মতো একজন ফিল্ম মেকার, বলিউডের ফিল্ম মেকার এসে বলেন যে বাংলা ছবি ওপর থেকে ধপাস করে পড়েছে, একদম মানে পাহাড় থেকে পড়েছে। এই কথাটাতে আমার খারাপ লেগেছে, কিন্তু আমি যদি ফিলোসফিক্যালি যদি ভাবি, তাহলে এক কথায় কিন্তু এটা কিছুটা হলেও সত্যি, যে আমরা কি ছিলাম, আমরা একটা সময় সপ্তপদী করেছি, মানে একটা সময় কেন আমি বলছি যে যখন এরকমও হয়েছে যে বাংলা সিনেমা থেকে হিন্দি সিনেমা, একদম 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 আমি বলছি গল্প হলেও সত্যি থেকে বাবুর্চি, হ্যাঁ মানে হ্যাঁ এক্স্যাক্টলি তোমার কথা ধরে বলি অনিকদার ভূতের ভবিষ্যৎ নিয়ে গ্যাংস অফ ঘোস্ট হয়েছে। কিন্তু আরেকটা জিনিস অদ্ভুত ভাবে, যে বাংলা সিনেমাগুলো যে স্ট্যান্ডার্ডের হয়েছে, হিন্দি সিনেমাগুলো একদমই তাই মানে একদম টু দি পয়েন্ট কোশ্চেন। হেমলক সোসাইটি নিয়েও একটা অন্য কোনো ভাষায় ছবি হয়েছে, যেটা আমরা জানি। হ্যাঁ মানে হয়েছে, এটা কোন ভাষায় হয়েছে আমার ঠিক মনে নেই, তবে এটা অন্য একটা ভাষায় নয়, এটা তামিল বা মালায়ালিয়াম কোনো একটা ভাষায় হেমলক সোসাইটি নিয়ে বা রাইটস বেচা গেছে, এরকম কিছু একটা খবর শোনা গেছে। তো হচ্ছে, কিন্তু না আমার মনে হচ্ছে বোধহয় যে আমাদের আরো বেশি করে ইন্সপায়ার করতে হবে ইন্ডাস্ট্রিকে, যেটা শিবপ্রসাদ মুখোপাধ্যায় একদিন বলেছিল যে আমরা সেলিব্রেট করি না। আজকে বম্বেতে একটা সিন হয় 12 ঘন্টা ধরে, আমাদের যে ফার্স্ট জেনারেশন যেখানে আগরওয়ালকে মারছে শাশ্বতদা, এবং আমাদের পুরো টিমটাকে সেখানে ফার্স্ট টাইম দেখা যাচ্ছে, মানে সেখানে সাগর আছে, সেখানে রঞ্জিত আছে, গিরি আমার ক্যারেক্টারটা আছে, সেখানে মফিসুল আছে, ল্যাটা কল্যাণ আছে, ঠিক আছে, পুরো যে মেন যে টিমটাকে আমরা দেখতে পাচ্ছি, সাগর গ্যাং অ্যান্ড রঞ্জিত গ্যাং। হ্যাঁ, তো সেটাকে যখন শুধুমাত্র ওই শটটাই আমাদের একদিনে হয়েছিল। We started around 8:30, we ended up near around 4:30 to 5, just before the sundown. So this is what the time is. আজকে অপরাজিত আমরা করতে পেরেছি just because of অনিক দা was there. অপরাজিত আমরা করতে পেরেছি 25 না 27 দিনে। তো দ্যাট ওয়াজ দ্য টাইম। আজকে অপরাজিতের মতন ছবির মিনিমাম ম্যাক্সিমাম যে সময়টা লাগা হচ্ছে সেটা 100 দিন। এরকম ছবি কিন্তু হয়েছে, কিন্তু আবার আমি যখন নতুন ডিরেক্টরদের সাথে, নতুন যারা ডিরেক্টর, ধরো রাপ্পা বলে আমি একটা প্রজেক্ট করছি, রাপ্পা রয় ও fullstop.com, সুজয় বন্দ্যোপাধ্যায়ের খুবই নাম করা একটা কমিক্স, মানে সেটা অনেকেই পড়েছে, ইটস আ ভেরি ফেমাস কমিক্স। তো সেখানের যিনি ডিরেক্টর, তিনি 41 ডেজ শুট করেছেন রাপ্পা, and it's a Bengali film. I proudly say it's a Bengali film which has shot for 41 days. এবং উনি সেটা কেন করতে পেরেছেন? বিকজ হি ইজ দ্য ফিনান্সার, হি ইজ দ্য প্রডিউসার অ্যান্ড হি ইজ দ্য ডিরেক্টর অফ দ্য ফিল্ম। উনি 41 ডেজ শুট করেছেন। ওনার 7 দিন শুট করে মনে হয়েছে যে একটা হিরো হু ইজ আ ভেরি ফেমাস নেম, আমি নামটা এখন আর নিচ্ছি না, সবাই সেটা জানে অলরেডি, বিকজ হি হ্যাজ জানা, পারিয়াতে ছিল, লাইক তাকে তার মনে হয়েছে যে কোনো ভাবে এই হিরো
ছবির সাথে যাচ্ছে না, মানে ছবির যে চরিত্র সেটার সাথে যাচ্ছে না। সে 7 দিন তাকে শুট করিয়ে সে বলেছে যে ওকে আই এম এক্সচেঞ্জিং ইউ বিকজ ইউ আর নট গোয়িং উইথ দ্য ফিল্ম। তারপরে একটা অন্য হিরো এসছে, অর্পণ ঘোষাল বলে একজন আমাদের সাথে রাপ্পা করছে, এবং এই ডিসিশনটা ওনার আমার মনে হয় বোধহয় ইটস আ ব্রেভেস্ট ডিসিশন, ইটস আ ভেরি গুড ডিসিশন দ্যাট হ্যাজ এভার টেকেন। I think it personally. The name of that person is Dhiman Borman. He is from USA, California. So he is the director and the producer of the film and the financer also. Dhiman Borman production এই ছবিটা হচ্ছে। কিন্তু এই যে সাহসটা, আজকে যদি রাপ্পা চলে, আজকে যদি রাপ্পা হলে 25 দিনও চলে, তাহলে কি হবে বাঙালি জানতে পারবে যে একটা ছবি কিন্তু আবার 41 দিনের শুটিং হলো, সময় নিয়ে শুট করলো। রাপ্পা হিট যাবে কি ফ্লপ যাবে সে কথা আমি আসছি না। আমার রাপ্পা দেখে বা যেটুকু আমি ছবিটা বুঝি বা যেটুকু আমার এইটুকু সময়ের মধ্যে লাস্ট ধরো 2019 থেকে 2025 মানে 5-6 বছর আমি যে ইন্ডাস্ট্রিতে, এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে থেকে বা যেটুকু মানে বম্বে থেকে যেটুকু সিনেমা যেটুকু আমার শিক্ষা হয়েছে সেটুকু তো আমি বুঝতে পারি যে একজন মানুষের দম আছে ভাই ওইটা করতে গেলে। 41 দিন আমি শুট করবো একটা ছবির একটা সিনকে ধরে। যখন ছবির ক্ষেত্রে শুধুমাত্র অভিনেতারা সবকিছু করতে পারে না। আমার দেখা, আমি নাম করব না, একজন অভিনেতা সে খারাপ অভিনয় করছে, মানে তার সাথে আমি যখন ক্যামেরায় যখন ফেস টু ফেস যখন অভিনয় করছি তাকে দেখতে খুব জঘন্য লাগছে, সে খারাপ করছে। কিন্তু আমি যখন এডিটে গেছি, সেই ছবি যখন ডাব করতে গেছি, আমি দেখছি তাকে কি দুর্ধর্ষ লাগছে। সেটা ক্যামেরা অ্যাঙ্গেল, সেটা এডিট, সেটা করে দিয়েছে। খুব নাম করা অভিনেতা, মানে সে খারাপ অভিনয় করছে রীতিমতো, সে ডায়লগ ভুলে যাচ্ছে, সে ফাম্বেল করছে, সে 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 ভুলে যাচ্ছে, ই ক্যান্ট মেমোরাইজ দ্য লাইন্স। তার পেছনে একটা বিরাট বড় কারণ হচ্ছে যে তাকে আগে থেকে স্ক্রিপ্ট দেওয়া হয়নি, মানে মানে তারা মানে যে প্রোডাকশন তারা একটু অন্যরকম ভাবে কাজ করে। কিন্তু অদ্ভুত ভাবে আমি যাকে তখন স্ক্রিনে দেখছি, কি অসামান্য লাগছে, কি দুর্ধর্ষ লাগছে। তার মানে কি, মানে ফিল্মে অ্যাক্টার্সরা মানে যতটা করতে পারে, কিন্তু ফিল্ম ইজ অবভিয়াসলি, আমি যেটুকু শিখেছি যে ফিল্ম ইজ আ টিম গেম। সেখানে তুমি যতটা সময় দেবে, যতটা ব্রেন দেবে, যতটা তুমি নিজে ক্রাফট নিয়ে রিসার্চ করবে, সেইটা উইল গিভ ইউ দ্যাট। আজকে যত কটা ছবি আমি করেছি এবং সেই ছবিগুলো ওয়ার্ক করার পেছনে কিন্তু একটা বিরাট বড় একটা বিপুল সংখ্যার যে ক্রেডিট লুকিয়ে আছে পরিচালকের, ক্রেডিট লুকিয়ে আছে এডিটারের। একজন অভিনেতা, তাকে যখন আমি ফিল্মে দেখছি, সে যে দুর্দান্ত অভিনেতা সেটা কিন্তু নয়। হ্যাঁ, ফিল্ম এডিটার, আমি নিজের ক্ষেত্রেই বলছি, আমি কিন্তু খুব খারাপ অভিনেতা, খুব মানে খুবই নিম্নকার অভিনেতা, মানে আমার থেকে ভালো অভিনেতা বম্বেতে তো ঘুরছে এবং মানে কলকাতাতে ঘুরছে। কিন্তু আমি যখন ফিল্মে যখন আমাকে দেখে লোক ভালো লাগে দেখতে, সে কিন্তু দ্যাটস নট অনলি মাই ক্রেডিট, বিকজ দ্যাটস দ্য এডিটর ক্রেডিট। ভুলবশত আমার কিছু ভালো এক্সপ্রেশন, ভালো ডায়লগস যেগুলো আমি বলে দিয়েছি, সেগুলোকে সে রেখে দিচ্ছে, আর আমার যে খারাপ পার্টগুলোকে সে কাঁচি দিয়ে এডিট করে সে ফেলে দিচ্ছে, জাস্ট লাইক হি ইজ ডুইং আ সার্জারি ইন মাই ক্রাফট। এবং আমাকে দেখতে কি অসাধারণ লাগছে, লোকে দেখছে সেটা, লোকে কি সুন্দর অভিনয় করেছি আমি। কিন্তু আমার সেই না পারা জিনিসগুলো, যেখানে ধরো আমি ফাম্বেল করেছি, যেখানে ধরো আমি বলতে গিয়ে আটকে গেছি, বা ডায়লগ ভুলে গেছি, বা একটু লাউড হয়ে গেছি, বা ভুল লুক দিয়ে ফেলেছি, সেগুলো কিন্তু একজন এডিটার সযত্নে কাটছে, সযত্নে কেটে আমার মধ্যে থেকে সেই জিনিসটাকে বের করে তৈরি করছে। সেই ফিল্ম ইজ এ টিম গেম। এখানে এরকম না যে সচিন টেন্ডুলকার 100 করে দিল মানে ইন্ডিয়ার টিম জিতে গেল। সো এডিটার, সিনেমাটোগ্রাফার, মেকআপ আর্টিস্ট, প্রোডাকশন ডিজাইনার, সাউন্ড রেকর্ডিস্ট, এভরিবডি হ্যাজ টু গিভ দ্য ইকুয়াল এফর্ট অ্যান্ড দ্য টাইম। একজন বিশ্ববিখ্যাত ফুটবলার আছেন, আমরা সবাই জানি কে, অনেকেই তার ফ্যান, লিওনেল মেসি। তার ফার্স্ট এগ্রিমেন্টটা লেখা হয়েছিল একটা টয়লেট পেপারে। আর তোমার জার্নিটাও শুরু হয়েছিল কিছুটা অদ্ভুত ভাবেই, একটা বিরিয়ানি প্যাকেটের জন্য আর 100 টাকার জন্য। তো এই ইন্সপায়ারিং জার্নিটা একটু যদি বলো, কারণ অনেকে আছেন যারা জীবনে ভেঙে পড়ছেন, তাদের দরকার এই ধরনের জার্নি সম্পর্কে জানা, সো দ্যাট দে ক্যান ইন্সপায়ার দেয়ারসেলফ। এটা অনেক পুরনো, মানে আমি জাস্ট তখন বঙ্গ বিসর্জনের সময়
মানে তখন কি হতো যে আমি যে ওই প্রোডাকশন হাউসের আন্ডারে ছিলাম, মানে প্রোডাকশন হাউসের আন্ডার মানে আমি যে একটা জায়গায় শিখতাম, এফসিবি বলে, ফার্স্ট চান্স প্রোডাকশন বলে একটা সংস্থা, এখনো আছে, অনেকে শেখেন ওখানে, মানে যারা আমার পরবর্তীকালে যারা আমার এবং বিসর্জন ছবির যারা প্রযোজক আর কি, তারা তারা এরকম প্রচুর মানে আর্টিস্ট যাদেরকে বলে তারা কোঅর্ডিনেট করতেন আর কি। মানে ধরো কোনো ছবির ক্ষেত্রে সেখানে ধরো বিশেষ কিছু আর্টিস্ট লাগবে, কোনো ক্রাউড লাগবে, যেটা ফিচার কাস্ট বলা হয়, তো সেরকম লাগবে আর কি। তো সেই আর্টিস্ট হিসাবে ওরা দে উইল হেল্প, এবং তারা কি করতো, তারা এরকম আর্টিস্ট সাপ্লাই করতো আর কি। ধরো একটা কোনো একটা ক্রাউডেড সিন, সেখানে যেটাকে আমরা জুনিয়র আর্টিস্ট বলি, মানে ওয়ান ওয়ার্ড জুনিয়র আর্টিস্ট। তো সেরকম একটি ছবিটার নাম আমি বলছি, বাট আজকে বলতে বড় মজা লাগে। ছবিটার নাম হচ্ছে পাগলু, ঠিক আছে? ছবিটার নাম হচ্ছে পাগলু। ছবিটাতে দেবদা হিরো, রাজীব বিশ্বাসের ছবি, এবং মহালয়ের দিন। এবং আমার জীবনে কিছু মানে এখনো পর্যন্ত জেদ আছে, যেমন আমি আমার জন্মদিনের দিন শুট করবো না, মহালয়ার দিন শুট করবো না, সরস্বতী পুজোর দিন শুট করবো না, মানে ওই মানে একটা যেটা জেদ হয় না হয়, যদি কোনো কাজ চলে আসে তাহলে ইম্পর্টেন্ট কাজ তাহলে করতেই হবে। কিন্তু থ্যাঙ্কফুলি এখন পর্যন্ত হয়নি, মানে জন্মদিনের দিন আমি শুট করি। কিন্তু আমি লাস্ট টাইম জন্মদিনে আমি বম্বেতে ছিলাম, মানে খাকির সেকেন্ড ডে ছিল আর কি। তো আমরা বম্বেতে ছিলাম, বম্বেতে আমরা মানে সেলিব্রেট করেছিলাম জন্মদিন। তো ওটা মহালয়ার দিন ছিল। মহালয়ার দিন আগের দিন আমার কাছে ফোন এসছে যে এরকম কালকে দেবের সাথে শুট আছে, আমাকে আমার স্যার বলছেন কালকে। হ্যাঁ কালকে যাবো না। কি বলছিস, তুই যাবি না? বলছে জানিস এটা পয়সা দেবে। তো তখন ফ্র্যাঙ্কলি মানে তখন মানে যে অ্যাক্টারেরা অভিনয় করে যে পয়সা পায় সেটাও আমি জানতাম না। মানে আমার যদি ডু ইট ফর ফ্রি, ঠিক আছে, মানে শাহরুখ খান 3 কোটি টাকা পায়, দ্যাট ওয়াজ নট ইন মাই হেড অলসো। ক্লাস 11 মানে ইচ্ছা ছিল, মানে তখন সবে সবে মাত্র মানে ক্লাস 8 না ক্লাস 9 বললাম যে তখন আমার সবে মাত্র মানে দ্য সিডস অফ অ্যাক্টর ইজ বিন ইমপ্লান্টেড ইনসাইড মি। তো ওটা জাস্ট হয়েছে, এবং আমি কতটা জানি না এত এত কিছু পে হয়, বা মানে অভিনয় করে পয়সা রোজগার আমি এত তাড়াতাড়ি করবো। বা সেটা বললো, আমি বললাম কত টাকা দেবে? বললো 100 টাকা দেবে। 100 টাকা দেবে? 2000 টকিং অ্যাবাউট 2010 2011 11-এ 100 টাকা তখন একটা মানে আমার কাছে তখন এটা মানে এখনো পর্যন্ত 100, বাট তখন ওই 100 টাকাটা আমার কাছে, আমি এটা বলি, এটা খুব ইমোশনাল লাগে। তখন ওই 100 টাকাটা আমার কাছে 1 লাখ টাকার সমান ছিল। আমি বড় মনে আছে আমার 100 টাকা দেবে, হ্যাঁ 100 টাকা পাবি, আর লাঞ্চে কিন্তু বিরিয়ানি পাবি। আমি তো ভাবলাম যে মহালয়ার সকাল, তো বাড়িতে তো নিরামিষ হবে, বিরিয়ানি যদি পাওয়া যায়, আমি ঠিক আছে 5 মিনিট বাদে ফোন করো। তো বিশিকদাকে আমি ফোন করলাম, বিশিকদা আমি যাচ্ছি, লাঞ্চে বিরিয়ানি আসছে তো। হ্যাঁ বিরিয়ানি আসছে। এবং কিন্তু এখন যখন প্রায় 13 years have passed, 2011-র ঘটনা, 14 বছর প্রায় হয়ে গেছে। এখন যখন ভাবি সেটাও কিন্তু একটা শিক্ষা ছিল, সেটা একটা শিক্ষা ছিল। মানে তখন সিলুলয়েডে কাজ হতো, অ্যারি অ্যালেক্সা ছিল না, রেড ছিল না, তখন অ্যারি ফ্লেক্সে কাজ হতো। তো ওই অ্যারি ফ্লেক্সের ক্যান, মানে প্রথমবার জীবনে দেখা যে একটা সিনেমা কিভাবে তৈরি হচ্ছে, মানে সিনেমা মানে রিলটা কিভাবে ক্যামেরার সাথে ফিট করে খুব সুন্দরভাবে। মানে আমরা যখন কুমুদ ভার্মা বলে একজন সিনেমাটোগ্রাফার ছিলেন, তৎকালীন বাংলায় খুব নাম করা সিনেমাটোগ্রাফার, হ্যাঁ, আর রকি রাজেশ বলে একজন ফাইট মাস্টার ছিলেন। আমরা ওই ইস্ট বেঙ্গল মাঠের একদম মানে সামনেটাতে শ্যুট করছিলাম। পাগলুর একটা খুব বিখ্যাত দৃশ্য আছে, এবং পাগলু ওয়াজ অল টাইম ব্লকবাস্টার অফ দ্যাট পার্টিকুলার এরা। 2012-তে যখন পাগলু ফাইনালি রিলিজ করে, ইট বিকেম ব্লকবাস্টার, প্রচুর মানুষ দেখে ছবিটা। দেবদাকে ফার্স্ট টাইম ওই ওরা যে দেবদা এরকম কাজ করছে, তো দেবকে ফার্স্ট টাইম তো। এবং কি বলে তো ওই যে সেলুলয়েড খুলছে ফার্স্ট টাইম, মানে ক্যানটা আলাদা, যারা যারা দেখেছে এটা এটা খুব 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 ইন্টারেস্টিং একটা প্রসেস, মানে ক্যানটা ফিট করা। এবং আর একটা জিনিস সেটা হচ্ছে এই ক্যানটা যখন লাগানো হয় মানে এর ওপরে, মানে ক্যামেরার ওপরে, এবং মানে ক্যানের যে বক্সটা আছে, যে ম্যাগাজিনটা, মানে সরি ম্যাগাজিনের বক্সটাকে তো ক্যান বলে, ওর ভেতরে যখন ম্যাগাজিনটা লাগানো নেগেটিভ লাগানো হয়, তখন সেটাতে যেন 0% সানলাইট না পড়ে। তো সেটা একটা কালো কাপড়ের মধ্যে ঢুকে দুজন মানুষ এরকম ভাবে লাগাতো। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং,
যারা দেখেছে তারা জানে যে ক্যান কিভাবে লাগানো হচ্ছে। দেখলাম যে একটা 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 গাড়ি এলো, গাড়ির মধ্যে দুজন মানুষ কালো কাপড়ে করে ঢুকে গেল, হাতের মধ্যে হাতটা তাদের দেখা যাচ্ছে না, তারা শুধুমাত্র ফিল করে ক্যানটা লাগাচ্ছে। তার কারণ এক ফোঁটা সানলাইট পড়বে না ক্যানের মধ্যে, এক ফোঁটা সানলাইট পড়লে পুরো ওই রিলটা নষ্ট হয়ে যাবে। দিস ইজ সো টাফ। মানে এখন আমরা শুট করি, আমার মনে আছে আমি নিজেও সেলুলয়েডের কাজ করেছি, সেই তো আবার কাছে এলে একটা ছবি, এবং দুর্ভাগ্যবশত সেই ছবিটা কোনোদিন রিলিজও করবে না, মানে সেই ছবিটা স্ক্র্যাপ হয়ে গেছে অলরেডি বিকজ প্রডিউসারের প্রবলেম এন্ড প্রবলেম। তো আমার মনে আছে আমি যখন সেই তো আবার কাছে এলে যখন করতে গেছিলাম আফটার এবং বিসর্জন, আমার মনে আছে আমাকে আমার প্রডিউসার বলেছিল যে দেখো একটা যদি তুমি এনজি মারো, তোমার যদি ভুল হয় ক্যামেরায়, তাহলে কিন্তু 5,000 টাকা লস, 5,000। তখন একটা ক্যানের দাম ছিল তখন কোডাকের যে ক্যান ছিল, যেটাতে ওম শান্তি ওম শুট হয়েছে, যেমন বহু বাংলা ছবিও শুট হয়েছে, শুধু ওম শান্তি ওম না। তখন ওম শান্তি ওম ওয়াজ ভেরি পপুলার, তো সেই কারণে বললাম। সেই ক্যানের আমাদের বাংলায় দাম ছিল 25,000 টাকা। ক্যান ইউ বিলিভ ইট? মানে 5টা শট এনজি, মানে একটা ক্যান পুরো ফেলে দিতে হবে। এখন তো আমাদের কাছে অনেক অপশন আছে, রাইট? উই শর্ট এন্ড ডিজিটাল, এবং সেখানে আমরা ডিলিট করতে পারি ক্লিপস, বা যদি বা কেউ সেটা করে না, হার্ড ডিস্ক চেঞ্জ করে দের লট অফ অপশনস। সো আমি দেখছিলাম দেবাদ মাদার একটা ইন্টারভিউ দেখছিলাম, খাঁকির দেবাদ মাদার রূপমকে বলছিল একটা ইন্টারভিউতে যে এরকম মানে এখন তো ইটস ভেরি ইজি, লাইক মানে ইটস নট ভেরি বাট স্টিল ইউ হ্যাভ দ্য অপশনস। মানে ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ ওয়ান পারফরমেন্স, দেন ইউ ক্যান গো ফর দ্য রিটেক্স। Just go for the retakes. It's a medium of retakes. Film is a medium of retakes. মানে আমার কাছে আমার পারফরমেন্সটাকে ভালো করা, there are options. If I know the craft, then I have that opportunity to perform well. So like তখন এইটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমি দেখছিলাম যে একটা শুট মানে একটা শট দেওয়ার আগে দেবদা ওয়াজ ভেরি কনসিয়াস অ্যান্ড ভেরি, সবাই বলে স্ক্যান, একটা শট এনজি গেল অ্যান্ড দেন ইউ রিমুভ দিস থিং, এবং তারপরে লাইক ওটা ফেলে, এবং একটা হাই কমিশনের গাড়ি আসে, এবং উই অলওয়েজ স্ট্যাটিক উইথ দ্য থিং। মানে ওই 500 জনের পেছন থেকে একটা শুটিংকে দেখা, একটা লোকেট করা, সেটাও কিন্তু অনেকটা শিক্ষা। এখন সেটা মনে করি, সেদিনকে হয়তো প্লাকেট ধরে দাঁড়িয়ে ভেবেছিলাম কতক্ষণে বিরিয়ানির প্যাকেটটা দেবে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি মানে চাইনারা যারা দেখবে তারা, মানে আলটিমেটলি যে প্যাকেটটা দিয়েছিল সেখানে চিকেনটা প্রায় ছিলই না, এবং একটা ছোট একটা ডিমের টুকরো ছিল, ঠিক আছে। সো আই ওয়াজ আনহ্যাপি কাম হ্যাপি, ঠিক আছে ভাই, চলো খেলাম। এবং বাট দ্য ফাইনাল থিং ইজ দ্যাট যখন আমাকে 100 টাকা হাতে দেওয়া হয়েছিল, দ্যাট ওয়াজ আ মুভমেন্ট আই ফেল্ট দ্যাট আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। ওই 100 টাকাটা আমার কাছে এসে পড়েছিল জাস্ট লাইক 1,00,000 টাকার মতো। রিমেম্বার আমি একটা সিডি কিনেছিলাম সেই 100 টাকা দিয়ে। আমি সেটা দেখা, মানে শুকনো লঙ্কা বলে একটা ছবি ছিল মিঠুন চক্রবর্তীর। আই থিঙ্ক আই হ্যাভ ইট, আমার কাছে মনে হয় বোধহয় আছে, সেটা মনে হয় বোধহয়, আমি জানি না আমি পাবো কিনা, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু ফাইন্ড ইট আউট, বিকজ ওইটা আমার এখানেই কোথাও একটা ছিল। মানে তো শুকনো লঙ্কা বলে আমি একটা ছবির মানে ডিভিডি কিনেছিলাম, তো টু কিপ ইট অ্যাজ আ মেমোরি, যে আমি আমার প্রথম রোজগার দিয়ে এই ছবিটা মানে কিনেছিলাম আর কি, ডিভিডি। তো দ্যাটস দ্য অ্যাবাউট 100 টাকা দিয়ে বিরিয়ানি। দেখো, দু ধরনের অভিনেতা হয়, একটা হচ্ছে প্রশিক্ষণপ্রাপ্ত আর একটা হচ্ছে ন্যাচারাল। এবার যারা ধরে নাও প্রশিক্ষণপ্রাপ্ত, তাদের জন্য কি ফিল্ম স্কুলটা আবশ্যক? মানে ধরে নাও তুমি কোনোদিন কোনো ফিল্ম স্কুলের পার্ট ছিলে? না, আমি ফিল্ম স্কুলের পার্ট ছিলাম না। মানে আমি সকল মানে তথাকথিত কোনো ফিল্ম স্কুলের পার্ট ছিলাম না। মানে আমি যেটা ছিলাম সেটা একজনের কাছ থেকে জাস্ট মানে শিক্ষা নিয়েছি। মানে ফিল্ম স্কুল মানে তুমি মানে কোন ফিল্ম স্কুল বলছো? মানে এফটিআই, এসআরএফটিআই, বা মানে হ্যাঁ, মানে আমি বলছি ফিল্ম স্কুল ইজ এ টোটালি এ ডিফারেন্ট ইস্যু। মানে ফিল্ম স্কুল মানে তুমি একটা ধরো মানে কোনো একটা রেপুটেড ফিল্ম স্কুল থেকে তুমি গ্র্যাজুয়েটেড হলে, তো সেটা ইটস আ ডিফারেন্ট থিং। মানে ধরো আমি বলছি এনএসডি ইজ নট আ ফিল্ম স্কুল, বাট ফর অ্যাক্টর ইটস এ হেভেন। মানে সবাই বলে এনএসডিএন, এফটিআই, কিন্তু আমি জানি না এটা দুর্ভাগ্যবশত ভাগ্য, আমি কিন্তু এরকম অভিনেতাকে দেখেছি যারা এনএসডি পাস আউট, তারা কিন্তু ফ্লোরে এসে ভালো পারফর্ম করতে পারেনি, তাদের পারফরমেন্স ইজ নট আপ টু দ্য মার্ক। আমি এফটিআইএনদেরকেও দেখেছি ফ্রম এফটিআই, ঠিক আছে, মানে আমি বলছি এফটিআই এর থেকেও বড় কথা বলছি, আমি একজনকে চিনি, এখন তার সাথে আমার খুব বিরাট যোগাযোগ নেই, তিনি সিডনি ফিল্ম স্কুলের ছাত্র, কিন্তু তার
ফিল্মের বেসিক নলেজটুকু নেই। মানে তার থেকে মানে আমি অন ক্যামেরা বলতে পারি তার থেকে ভালো ছবি আমিও বানিয়ে দিতে পারি বা তুমিও বানিয়ে দিতে পারো। সো আমার মনে হয় বোধ হয় যে ইটস নট অ্যাবাউট অনলি দ্যাট ইউ আর গ্র্যাজুয়েটেড ফ্রম ফিল্ম স্কুল। মানে আমি বলি আমি যদি বম্বেতে ঘুরি এখন, মানে আমি যদি ওই আরামনগর ভার্সোভাতে যাই, মুকেশ ছাবড়ার অফিসে যাই, কাস্টিং বে অভিষেক ব্যানার্জির কাছে যাই, বা অ্যান্টি কাস্টিংয়ে যাই, কুণাল এম শাহের কাছে যাই, তাহলে আমি দেখবো যে মানুষের থেকে বেশি এনএসডিয়ান ঘুরছে। Now, not every NSDN is Nawaz. Not every NSDN is Pankaj Tripathi. But training is always needed. But আমি আবার বলছি, acting comes from your heart. সেটা যাই তুমি করো না কেন, তুমি খুব বড়, তুমি এম এস হোসেনের কাছ থেকে ট্রেনিং নিলেই যে তুমি খুব ভালো পেইন্টার হতে পারবে সেটা নয়। সৌরভ গাঙ্গুলি ক্রিকেট ইনস্টিটিউশনে প্রচুর ছেলে খেলে, তাদের মধ্যে কতজন বাংলায় খেলছে আমায় হাতে গুনে বলো। You can't. It's all about time. It's all about your hard work. It's all about the sacrifice. That's the main thing. It's all about last. Shahrukh Khan had a birat kotha ache that if you want to be successful, try to sacrifice your last from now. আমাদের যে জীবনের লোভগুলো, খাবার লোভ, খুব ভালো খেতে ইচ্ছা করছে, খাবো না। খুব ভালো স্পাতে গিয়ে আমার মাসাজ করতে ইচ্ছা করছে, করবো না। সে জায়গাটা আমি আমার ক্রাফটের পেছনে সময় দেবো। আজকে আমরা প্রচুর মানুষের কথা বলি, কিন্তু সচিন টেন্ডুলকার একটাই হয়। There is only one Sachin Tendulkar. Virat Kohli can be a Sachin Tendulkar if you ask, but Sachin Tendulkar is only one. গাভাস্কার একটা কথা আছে, গাভাস্কার বলছে যে সচিন টেন্ডুলকারকে উনি যতবার দেখেছেন, had never seen Tendulkar standing up and talking with him. He always saying যে टेंडुलकर आप सचिन आप कैसे हो? मैं ठीक हूँ सर। कैसा चल रहा है? मैं अच्छा हूँ सर। He's always playing, he's practicing, and whenever he's coming to the crease for batting, वो भावेও ना যে he have 3600 150s, he's a master blaster, he's little master, whatever, he forgets everything and he plays. আমি বলছি যে আমি অনেক নাম করছি না, অনেক বিপুল, আমি বলছি খ্যাতির একদম মানে চূড়ান্ত পর্যায়ে যাওয়া অভিনেতাকেও আমি দেখেছি সে পড়ে গিয়ে সে তার হাতে এখন কাজ নেই। আমি নাম করতে চাই না, বাট খ্যাতির একদম মানে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, মানে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে যে হি ইজ দ্য নেক্সট স্টার, হি ইজ দ্য নেক্সট স্টার। তারপরে সে অভিনেতার কাছে কাজ নেই, কাজ থাকে না, কেন থাকে না? So film school, film institute is obviously needed for the newcomers, যারা নতুন, যারা কাজ করছে, যারা চেষ্টা করছে অভিনয় করে। কিন্তু সব থেকে বড় কথা যে আমি জীবনের সাথে কতটা স্যাক্রিফাইস করছি, আমার লাস্টটাকে কতটা স্যাক্রিফাইস করছি, আমি নিজে কতটা সেই চরিত্রটা করার জন্য কতটা টাইম দিচ্ছি। মানে খুব ছোট কথা বলি, খাঁকি এখন রিলিজ করেছে, সবার নাম হচ্ছে, প্রচুর নাম হচ্ছে, দুজনের নাম খুব বেশি করে। একজন হচ্ছে ঋত্বিক ভৌমিক, who played Sagar, and another one is Adil Khan, who played Ranjit Thakur. এই দুটো মানুষ, এটা কথা আছে, সৌরভ চসদেব বলে একজন বিখ্যাত অভিনেতা আছে যিনি অ্যানিমেলে অভিনয় করেছেন, হি ইজ অলসো অ্যাক্টিং কোচ। ওনার কাছে খুব সীমিত দিনের একটা অ্যাক্টিং ওয়ার্কশপ করার মানে একটা সুযোগ হয়েছে, মানে হয়তো হবে আমার, বা আমি ওনার বেশ কিছু ইন্টারভিউ পড়েছি, মানে ইন্টারভিউ দেখেছি। তো সেখানে উনি একটা কথা বলেছেন, ফিল দ্য মুভমেন্ট ইজ দ্য বেস্ট থিং ফর অ্যান অ্যাক্টর। এবং এটা আমি দেখেছি দুজনকে, এবং ইনফ্যাক্ট এগুলো যখনই কোনো মানুষ করেছেন তাদের মধ্যে একটা ইউনিকনেস জন্ম নিয়েছে, তারা কিছু ব্রিলিয়েন্ট, তারা ম্যাগনাম অপাস কিছু ক্রিয়েট করেছে, অ্যান্ড সেটা তাদের জীবনে একটা মাস্টারপিস হয়ে রয়ে গেছে। আমি বলছি এই ঋত্বিক ভৌমিক বা এই আদিল খানকে আমি দেখেছি যে সবসময় ওইভাবে সেটে কথা বলতে। Whenever I used to meet Adil sir, whenever I said how you know, अबे मैं ठीक हूँ, तू कैसा चल रहा है, हाँ भाई बोलो, that's the way. And Hrithik Bhaumik is another guy
এটা আমি রিয়ালাইজ করলাম যখন খাকির র্যাপ আপ পার্টি হলো 11 দিন বাদে, মানে বাংলায় শুট করার 11 দিন বাদে, when we were wrapping up and we had a party, we were partying in দীঘার একটা 5 স্টার আমরা পার্টি করছি, we are having like, so that time when Adil sir came and Hrithik sir came to meet me, and when they shake hand with us, we found a different person completely. মানে আমি যে আদিল খানের সাথে বা ঋত্বিক ভৌমিকের সাথে এতদিন ছিলাম কলকাতায়, সে অনুষ্ঠানে আবার যখন বম্বেতে আমি শুট করতে গেলাম আমার সেকেন্ড শিডিউল, তখন কিন্তু আবার ওই মানুষটা, ওই পার্টিতে মানুষটাকে দেখে কিন্তু নয়। এটা ঠিক হয়েছিল জিতুদার সময়, যখন জিতুদাকে আমরা অপরাজিত করতে গেলাম। জিতুদাকে দেখতাম যে মেকআপ ব্যানে বসে চুপচাপ, হি ইজ নট মেডিটেটিং, ভেরি মাচ কনসেন্ট্রেশন হি ইজ মেডিটেটিং। আর বিক্রম দা while doing পারিয়া, এটা আমি রিয়েলাইজ করলাম যে ডিফারেন্সটা, যে বিক্রমদা যখন পারিয়া করছিল এবং বিক্রমদা যখন রাশ করেছে, আই স টু পার্টিকুলার ক্যারেক্টার্স অফ বিক্রমদা পারিয়াতে মনে হয় আমি যে 7 দিন শুট করেছি পারিয়াতে, 7 দিনে হার্ডলি 3খানা শব্দ উচ্চারণ করেছে আমার সাথে, 3খানা শব্দ। অ্যান্ড ইট টার্নস আউট টু বি দ্য বিক্রমদার ক্যারেক্টারটা লুকধক, যে কিনা খুব কম কথা বলে, সে শুধুমাত্র কাজ করে, দ্য ভেরি ফিউ লাইন্স। ঠিক আছে, এটা আমি আর একজনের কাছ থেকে শুনেছি, চন্দন সেন, খুবই বিখ্যাত অভিনেতা আমাদের। চন্দন বাবুর মুখে আমি শুনেছিলাম একটা সময়, জাস্ট কিছুদিন আগে আমরা যখন রাপ্পার ওয়ার্কশপ করছিলাম, সে সৌভাগ্য হয়েছিল চন্দন বাবুর কাছে ওয়ার্কশপ করা rapper@fullstop.com-এর। সেই সময় শুনেছিলাম যে রবার্ট ডাউনি জুনিয়র একটা ছবিতে যখন নাকি সাইন করেন, তখন সেই দিন থেকে, এটা নাকি উনি একটা প্রথায় বিশ্বাস করেন যে সেই দিন থেকে উনি নাকি সেই চরিত্রটা হয়ে যান। উনি ওনার স্ত্রীর সাথে, ওনার ম্যানেজারের সাথে ওরকম ভাবেই কথা বলেন, উনি হাঁটেন, চলেন, ওরকম ভাবেই চলেন। সো অ্যাকচুয়ালি দিস মিনস উই আর ফিলিং দ্য মুভমেন্ট, তবেই ওই ক্যারেক্টারটা ওরকম রক্ত মাংসের হয়ে ওঠে। সো ইটস অবভিয়াসলি, মানে যে একটা ট্রেনিং, আমি ট্রেনিংকে কখনো অস্বীকার করি না, বাট আমি একটা কথাই বলতে চাই, এই কথাগুলো তুমি যে প্রশ্ন করছো, যে ইনস্টিটিউট বা তুমি ফিল্ম, and the film institute is not the last word. If you are passing out from an excellent film institute, that doesn't mean that you are a scorer, you are a run scorer. So you have to go through your life, you have to go through the experiences. একটা ছেলে ক্যামেরা তখনই করতে পারে, স্টিভেন স্পিলবার্গের একটা কথা সে নিজে বলেছেন একটা ইন্টারভিউতে, যে তুমি জেমস ক্যামেরনের কথা, যে তুমি একটা ফিল্ম বানাতে চাও, ওকে, ইউ টেক আ ক্যামেরা ইন শুট ইউ হোয়াট এভার ইউ ওয়ান্ট। আজকে ক্রিস্টোফার নোলান কিন্তু কোনো সো কল্ড রেকগনাইজড ফিল্ম ইনস্টিটিউট থেকে পাস আউট করেননি। তিনি যখন ডুডল ব্লক বানিয়েছেন, তিনি প্রথম ছবি যেটা, তার প্রথম যে শর্ট ফিল্ম ডুডল ব্লক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ছবি, সেটা উনি ওনার স্ত্রীর টাকায় বানিয়েছিলেন। অ্যান্ড এখনো পর্যন্ত সেই গার্লফ্রেন্ডের টাকায় বানিয়ে, সেই গার্লফ্রেন্ড ওনার স্ত্রী আর পরবর্তীকালে, এবং তারা অনেকগুলো ছবি একসাথে প্রডিউস করে, এবং ওপেনহাইমারও ওনার নিজের স্ত্রী প্রডিউস করে। আমি বলতে চাইছি, সেদিনকে যদি ক্রিস্টোফার নোলান এই রিস্কটা না নিতেন, যে নিজের কমফর্ট জোন থেকে, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু সে, মানে নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে আর ইটারনাল রিস্ক যখন একটা মানুষ নেয়, দেখুন সাকসেস ফলোস হিম। সেটাই আমার বক্তব্য। তোমার ফেভারিট মুভি জনার কি? আর অলসো তোমার রেকমেন্ড করা 5টা সিনেমা আমরা চাইবো। ফার্স্ট হচ্ছে আমার খুবই ক্লোজ, মানে যে ছবিটা আমি বারবার করে দেখি এখন পর্যন্ত, মন খারাপ হলে ভালো লাগলো, সেটা হচ্ছে তিতলি, ঋতুপর্ণ ঘোষের ছবি। দ্বিতীয় হচ্ছে রিসেন্টলি একদম রিলিজ করা একটা ছবি, সেটা হচ্ছে যে সুজিত সরকারের ছবি, আই ওয়ান্ট টু টক। থার্ড হচ্ছে বার্ডম্যান, যে ছবিটা দেখে আমার অনেক কিছু শেখার, এবং মানে ছবিটার আমি খুব 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 ইন্সপায়ার করে আমাকে, মানে একটা আর্টিস্ট কি, সেটা মানে একটা শিল্পী কি হতে পারে, বা কতটা মানে তার ভালোবাসা শিল্পের প্রতি কতটা হতে পারে। তো সেটার জন্য মানে আমার মনে হয় এখন যদি আমাকে বলা হয় ইজ ইউর ফেভারিট ডিরেক্টর মানে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, তাহলে আমি অবশ্যই বলবো আলেহান্দ্রো জি ইনারিতু। যদি অনেকে বলে যে ইনারিতুর খুব খারাপ ছবি নাকি বাটম্যান, কিন্তু আমি একদম আমি একদমই এই মতটার সাথে স্বীকার করি না। মানে আমার মনে হয় বোধহয় এখনো পর্যন্ত রেভেনেন্ট করার পরেও আমার মনে হয় বোধহয় ডিক্যাপ্রিও অস্কার পেয়েছে, খুব ভালো কথা, কিন্তু আই থিঙ্ক বার্ডম্যান ইজ
ইনারিতুস মাস্টারপিস, মানে ওই ছবি একবারই হয়। এটা 4 নম্বর মনে হয় বোধহয় বললাম, এবং 5 নম্বরটা ইজ কি করবো, মানে এটা মানে ভেরি বায়াসড, যদি মানে কেউ প্লিজ কিছু বলবেন না, মানে আমি জানি না কমেন্টে কি আসছে এখন, কি আসবে। অপরাজিত, ইটস ভেরি ক্লোজ টু মাই হার্ট। মানে অপরাজিত মানে সত্যজিৎ রায়ের নয়, অনিক দত্তর, যেখানে আমি অভিনয় করেছি সুব্রত মিত্রের চরিত্রে। ব্যাস, নিজের পিয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। বলো বলো ভাই, বলবো আমি। ও ওকে। নমস্কার বন্ধুরা, একজন বিশ্ববিখ্যাত কবির লেখা একটি কবিতা দিয়ে শুরু করছি। অপরাজিত দেখে কেউ, টলিউড আর বলিউড দু জায়গাতেই তো তোমার কাজের এক্সপিরিয়েন্স হয়ে গেল। এবার খাকির পরে তোমার একটা ব্যাপ্তিও ছড়িয়েছে। আর শুধু তাই নয়, তবে খাকির সময় একটা দুর্ঘটনাও ঘটেছিল, তো এইটা নিয়ে যদি কিছু বলতে পারো তাহলে। তাহলে কি? তাহলে আর কি করবো, আবার নেই।